দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আজ এই আলোচনায় আমি রিজভী নওয়াজ অ্যাঙ্করিংয়ে আছি, আর আমার সঙ্গে তিনজন বিশিষ্ট মানুষ রয়েছেন, তারা আলোচনা করবেন। আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ঘোষিত শিডিউল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং একই দিনে গণভোট। আমি আজকে যে বিষয়ে কথা বলবো আমরা সেই বিষয়টি আগে একটু বলে নিই। রাজনীতির নতুন মাত্রা। দর্শক, এই পলিমাটির জনপদে মাত্রার কোনো অভাব নাই। রাজনীতিতে নতুন কী মাত্রা যুক্ত হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব। আমি পরিচয় করিয়ে দিই অতিথিদের সঙ্গে। আমার ডানে রয়েছেন ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। আমার ঠিক বায়ে আছেন একদম সর্বশেষে অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য বিএনপি, এবং ডক্টর জাহিদুল বারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য। আমি শুরু করতে চাই আলোচনাটি গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে। এই যে এত টুইস্ট, মানে আমি জানি না, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, রাজনীতিতে এত টুইস্ট, এত মাত্রা এর আগে বাংলাদেশের মানুষ দেখেছে কিনা? পরতে পরতে একটা রোমাঞ্চ। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। দেখেন, এবারের যে রাজনীতির এবং বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা বিশেষ একটা পরিস্থিতিতে হচ্ছে। আমরা 70-এর নির্বাচন করেছিলাম, এরপরে 71-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। 90-এ ওই রাষ্ট্রে গণতন্ত্র না থাকার কারণে আমরা আবার একটি আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করি। কিন্তু সেই যে আকাঙ্ক্ষিত গণতন্ত্র, ভোটাধিকার না থাকার কারণে 24-এ আরেকটি অভ্যুত্থান সংগঠিত করতে বাধ্য হই আমরা, এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের উৎখাত হয় এবং নতুন একটি মাত্রা যুক্ত হয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার। এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে। তো এই যে একটা নতুন অবস্থা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটা জন আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, এবং জন আকাঙ্ক্ষা রয়েছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা 15 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোটাধিকার পায় নাই, তো এই জায়গায় এই যে আকাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং সেই জায়গায় জনগণের আকাঙ্ক্ষিত একটি সরকার, আমাদের সংবিধানে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু এই 53-54 বছরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার সুযোগ হয়নি। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এবার একটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন কি অবাধ, সুষ্ঠু হয় না? কেন মালিকানাটা হলো না, সেটা হচ্ছে কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এবং সেই নির্বাচনগুলো অধিকতর গ্রহণযোগ্য ছিল। কিন্তু নির্বাচনের পরে যে আগে যে অঙ্গীকারগুলো ছিল, নির্বাচনের পরে যখন যারা ক্ষমতায় গিয়েছে তারা কিন্তু সেই অঙ্গীকার এবং নির্বাচন ইশতেহার থেকে দূরে সরে গিয়েছিল। তো এই জন্যে এইবার যে নির্বাচনের যে একটি সুযোগ তৈরি হয়েছে, সেখানে একটা বড় অংশ, আমরা যদি বলি যে 15 বছর যারা ক্ষমতায় জেঁকে বসেছিল তারা কিন্তু নির্বাচন বা রাজনীতির মাঠে নেই। তারা একটা হুমকি তৈরি করে রেখেছে নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলার অবনতি। পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা বিশেষ প্রেক্ষাপটে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। 18 বছর পরে সেই দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে একটা বিশেষ প্রেক্ষাপটে, এবং সেই রাজনৈতিক দলের প্রধান জনাব তারেক রহমান আগামীকাল বাংলাদেশে আসছেন, এবং যাকে এই দেশ থেকে মানে আমি বলবো জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল, এবং তিনি আজকে বাংলাদেশে যখন আসছেন তখন এই দেশের সমস্ত জনগণ, এমনকি আমরা যারা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, সবাই কিন্তু তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য কিংবা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটি নতুন যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে জনগণের আকাঙ্ক্ষিত একটি নির্বাচন সামনে। এই জায়গায় তো একটা ফ্যাসিস্ট কিংবা একটা পরাজিত শক্তি নির্বাচনের বাইরে, সেই জায়গায় নানান ধরনের টুইস্ট কিংবা নানা ধরনের সংঘাত এবং নানা ধরনের অশনি সংকেত এটা তো থাকবে, কিন্তু এর মধ্য দিয়েই আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করতে হলে একটি সংবিধান বা গণতান্ত্রিক সরকার বা রাষ্ট্র ব্যবস্থা
বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গায় দরকার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, একটা মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার। এই যে ডক্টর মিজানুর রহমান, আমি এই ঐক্যের জায়গায় আবার আসবো। আমি একটু আপনার সহ-আলোচক, এবং আপনি যে দলটির কথা বলছেন, বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য আছেন আমাদের সঙ্গে, অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। জনাব তারেক জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি ফিরছেন 25 ডিসেম্বর, দুঃখিত। এবং রাজনীতির যে নতুন মাত্রা যুক্ত হয়েছে, আপনিও একজন তরুণ রাজনীতিক। আপনার যে জীবনকালে আপনি যে রাজনীতি দেখে আসছেন, একটা বড় সময় আসলে একটি নির্দিষ্ট দল এবং সেই দলের সরকার ছিল ক্ষমতায়, আমাদের এখানে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। সেই প্রেক্ষাপটে একটি নির্বাচন সামনে, আবার একই সাথে শঙ্কাও আছে নির্বাচনটা হবে কি না, হলে কতটুকু আমরা আইন শৃঙ্খলা, নিরাপত্তা সব কিছু মিলায়ে, এবং 25 ডিসেম্বরে আপনাদের প্রস্তুতি। ধন্যবাদ। আপনার মাধ্যমে রাউন্ড টেবিল বৈঠকে সকলকে শুভেচ্ছা। আপনি প্রথমে বলেছিলেন যে নতুন মাত্রা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল দুপুর 12:15 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। যে ব্যক্তি গত 17টা বছর যে ফেসিস্ট সরকার গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন, যিনি সম্মুখ সারি থেকে আন্দোলন করেছেন, যিনি এই যুব সমাজ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদের নেত্রীকে যখন 2018-র 8ই ফেব্রুয়ারি একটি ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠানো হলো, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দলকে অত্যন্ত সুসংগঠিতভাবে তিনি দলকে ম্যানেজ করছেন। সেই ফ্যাসিস্ট সরকার অনেক চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার জন্য, শুধুমাত্র জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই দলটিকে কেউ ভাঙতে পারে নাই। এবং যখন আপনারা দেখেছেন যে 5ই আগস্টের আগে কিছু শক্তি, কিছু ব্যক্তিরা আন্দোলন বন্ধ করার কথা বলেছিলেন, তখন কিন্তু জনাব তারেক রহমানই প্রথম বলেছিলেন যে সরকারের পতন ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। এই একজন ব্যক্তিকে, এই তারেক রহমানকে আপনারা দেখেছেন কত মিথ্যা বানোয়াট অপপ্রচার করা হয়েছে, তার বিরুদ্ধে হেন কোনো অভিযোগ করা হয় নাই। কিন্তু আপনারা পরবর্তীতে দেখেছেন যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে আদালত যখন স্বাধীনভাবে বিচার করেছে, সবগুলো মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। প্রমাণিত হয়েছে যে 17টা বছর সেই সরকারের প্রধান এজেন্ডাই ছিল তারেক রহমান সম্পর্কে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তি করা। আজকে যখন আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুত, এই অবস্থায় আমি মনে করি জনাব তারেক রহমানের যে আগমন, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি গোল্ডেন টাইম, এবং যেই সময়ের জন্য আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল। উনি একজন ভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি হওয়া, গণফোরামের সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনিও বললেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে স্বাগত জানাচ্ছে। নিশ্চয়ই। এবং আমি মনে করি যে এটি শুধুমাত্র বাংলাদেশের একটি দল বিএনপির জন্য আনন্দের দিন নয়, এটি সমগ্র বাংলাদেশি যারা দেশপ্রেমিক, যারা এদেশের মঙ্গল চায়, যারা চায় আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সকল জনগণ আজকে অত্যন্ত আনন্দিত। এবং আপনারা, আমার বিশ্বাস, আগামীকাল যেই আমাদের 300 ফিটে যেই আমাদের সম্বর্ধনা দেখবেন, এটি আমি মনে করি যে বাংলাদেশ ইতিহাসে কোনো জাতীয় নেতা স্বদেশ প্রত্যাবর্তনের যে ইতিহাস সৃষ্টি হবে, এটি গত 54 বছরে কেউ দেখে নাই। আগামীতে এই ধরনের কোনো মহা উৎসব কেউ দেখবে বলে আমার মনে হয় না। আমাদের নেতা তারেক রহমান ফিরে আসার পরে আমি মনে করি যে বিএনপি যেই মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, আমাদের দল যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, যেমন মনে করেন তারেক রহমান কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমি এই আপনাদের 31 দফা এবং এই যে নির্বাচনী অঙ্গীকারগুলো নিয়ে কথা বলবো। আমি আপনার সহ-আলোচক ডক্টর জাহিদুল বারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, ওনার সঙ্গে একটু কথা শুনে নিই ওনার কাছ থেকে। আপনার দলটি তো 125টি আসনে আমরা ঘোষিত যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এর মাঝে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, আমরা সবাই সেটি জানি। ওসমান হাদির যে বিদায়,
তারেক রহমান ফিরছেন দেশে শেষ পর্যন্ত, এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যারা গণতন্ত্রকামী মানুষ। আপনার দলের এবং আপনার পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে, শঙ্কা নিয়ে, সম্ভাবনা নিয়ে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে চ্যানেল আইয়ের রাউন্ড টেবিল মিটিং যারা দেখছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছেন সবাইকে, আমার সহ আলোচক বৃন্দ সহ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমরা বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব মানে এই একটা বছর পরে, একটা বছর এক রকমের গিয়েছে, বাট এখন আমরা কিন্তু খুব দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের দিকে যাচ্ছি। প্রায় প্রতিনিয়তই রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে এবং এক একটা পরিবর্তন এক একটা ভবিষ্যৎ নিয়ে আসছে। আমরা আমাদের সদ্য শাহাদাত বরণকারী আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা বীর শহীদ ওসমান হাদি, তার ব্যাপারে বলতে চাই যে তিনি তার জীবন দিয়ে, তার রক্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন যে এই বিপ্লবটাকে ধরে রাখতে হবে। তিনি আমাদের কাছে ঋণ রেখে গেছেন। শহীদ ওসমান হাদি আমাদেরকে ঋণী করে গেছেন যে জুলাইয়ের যে বিপ্লব, অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের মুক্তির চেতনা, মানুষের অধিকার আদায়ের প্রেরণা এবং অধিকার আদায়ের সংগ্রামকে অব্যাহত রাখার জন্য নিজের রক্ত, নিজের জীবন দিয়ে যে এগিয়ে যেতে হবে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনোভাবে আপোস করা যাবে না, আমাদের বীর শহীদ ওসমান হাদি তিনি আমাদেরকে সে রাস্তা দেখিয়ে গেছেন। আরেকটি কথা বলা হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার আগমনের বিষয়। এটি দেখেন, রাজনীতিতে আমরা যদি রাজনৈতিক পট পরিবর্তনের কথা বলি, তাহলে কিন্তু আপনার 18 বছর আগে যখন 1-11 সরকার ছিল, সেই সরকারের আগমনটাই কিন্তু বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন করে দিয়েছে এবং তারা এসেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, 3-3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে অ্যারেস্ট করা এবং তার ছেলে জনাব তারেক রহমান সাহেবকে নানাভাবে বিতর্কিত করে এবং শেষ মুহূর্তে তাকে এক রকমের অত্যাচার করে এবং এক রকমের দেশ ত্যাগে বাধ্য করে তাকে বিতাড়িত করা হয়েছে। তো এগুলি কিন্তু আমাদের দেশে আধিপত্যবাদের একটা ছোঁয়া। সেই 18 বছর আগের এই আধিপত্যবাদের সেই অপকর্মগুলোই কিন্তু আজকে দানা বেঁধে 2024-এ আমাদের বিপ্লবে রূপ নিয়েছে। সুতরাং তারেক রহমান সাহেবের আগমন নিঃসন্দেহে, সে সময় আরো একজন সাবেক প্রধানমন্ত্রী তিনিও বন্দী ছিলেন। -2 একটা ফর্মুলা ফর্মুলা ওই সময় আলোচিত ছিল, কিন্তু এই ফর্মুলার মধ্যে একটা হিডেন ব্যাপার ছিল। সেটি কিন্তু পরে তিনি স্বীকার করেছেন যে এই তত্ত্বাবধায়ক মানে ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তার আন্দোলনের ফসল। অর্থাৎ -2-র হিডেন প্রক্রিয়াটা এরকম ছিল যে তারা বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিলেন আর শেখ হাসিনাকে কিন্তু -2-র একটা মানে মূলা ঝুলিয়ে কিন্তু তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় হিডেন ব্যাপারটা ছিল। এই জন্য আমরা শেখ হাসিনার ওই সময়ের অ্যারেস্ট হয়, আমরা ওই সময়ের ছাত্রনেতা ছিলাম, মাঠে ছিলাম, আমাদের নেতৃত্বে ওই সময় আন্দোলন হয়েছে। আমরা ওই সময়ে শেখ হাসিনার অ্যারেস্ট হওয়াটাকে আমরা কিন্তু একটা নাটক হিসেবেই দেখি এবং সেই নাটকেরই কিন্তু প্রহসন আমরা গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন চলেছে সেটা আমরা দেখেছি। তারেক রহমান সাহেবের আগমন আমরা ডেফিনেটলি অত্যন্ত পজিটিভভাবে নিচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি একটি ভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিং চেয়ারপারসন, এতে দ্বিমত হওয়ার কিছু নাই, বরং তিনি এমন একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন যার বাবা, তাকে বলতে গেলে তার বাবাকে বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশে প্রবর্তন করে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমরা তোমাদের অধিকার আদায়ের জন্য তোমরা তোমার মুখের কথা বলতে পারবা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই আমার দেখা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি কথিত বিতর্কের ঊর্ধ্বে, অর্থাৎ তাকে নিয়ে আওয়ামী লীগ যে বিতর্কগুলো করে সেগুলি ভিন্ন কথা, কিন্তু দেশ, দশ এবং এদেশের জনগণের প্রত্যাশার যে একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তারপরে তার মা, যিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে তো এখন বর্তমান প্রজন্মও তাকে দেখেছে যে তার আপসহীনতার জন্যই তিনি এখনও মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়াই করে যাচ্ছেন আর কি। তো সেই জন্য তারেক রহমান সাহেবের আগমন নিয়ে আমি একটি কথা বলতে চাই যে এটি শুধু আনন্দের বিষয় না, এটি অবশ্যই একদিকে আনন্দের বিষয়, তবে
এটি অনেক বড় চ্যালেঞ্জ তার জন্য, তার দলের জন্য, কিসের তার challenge? জন্য এবং তার দলকে, তাকে এবং তার দলকে প্রমাণ করতে হবে যে বিএনপি তার অনুপস্থিতিতে, তিনি লন্ডনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু ফিজিক্যালি তিনি বাংলাদেশে অনুপস্থিত ছিলেন, বাংলাদেশের মাটি মানুষের সাথে তার ফিজিক্যাল সম্পর্ক ছিল না, উপস্থিত হয়ে তিনি এই কাজ করতে পারেন নাই বা তাকে বাধ্য করা হয়েছে। তো এখন যেহেতু তিনি ফিরছেন নতুন বাংলাদেশে, তিনি 18 বছর পরের বাংলাদেশে এসে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নেতৃত্ব তিনি যখন দিবেন, তখন কিন্তু তার রাজনৈতিক দল একদিকে 18 বছরের যে একটা তাদের নিপীড়ন ছিল সেটিকে পেরিয়ে বিপ্লব পরবর্তী সময়ে তারা কিন্তু বিভিন্ন বিতর্কের মধ্যেও জড়িয়ে গেছে। তো তারেক রহমান সাহেবের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে তার দলকে সংগঠিত করা, বিতর্কের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তার দলকে প্রস্তুত করা। জি, বিতর্ক নিয়ে আমি আবার কথা বলবো। আমরা যেখানে থেমেছিলাম ডাক্তার মিজানুর রহমান, জাতীয় ঐক্য, জুলাই ঐক্যর প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। ঐক্যটা কি আছে? না, আমি এখন সেটা দেখছি না। কারণ আমরা যখন একসাথে দীর্ঘ সময় আন্দোলন করেছি, 18তে আমরা ঐক্য ফ্রন্ট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং তারপরে জুলাই অভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয় এবং তাদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়, আন্দোলন দমনের নামে যে ধরনের স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হয়, আমরা কিন্তু তখন রাজপথে নেমে এসেছিলাম। এরপরে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল যে আমরা দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং পাস্ট টেন্স, যে এটা আমরা তো করব, কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে ততই আমরা দেখেছি দলগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে, বিশেষ করে সংস্কার নিয়ে এবং সরকারের মানে নানা নেতিবাচক, আমি বলবো সরকারের ভূমিকাটা অতটা ইতিবাচক আমরা নেই নাই। তারা যেভাবে বলেছে কিন্তু সেইভাবে সরকারের দক্ষতার অভাব ছিল এবং সরকারের এই দক্ষতার অভাব এবং পরিকল্পনার অভাব রাষ্ট্র পরিচালনায়, যে কারণে এই দলগুলোর মধ্যে নানা কারণে ঐক্য বিনষ্ট হয়েছে অনেকখানি। এবং তারপরও আমরা আশাবাদী এই কারণে যে আমাদের সকলের লক্ষ্য হচ্ছে একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং এই জায়গায় যদি আমরা ব্যর্থ হই তাহলে এই 24-এর যে আন্দোলন সেটাও ব্যর্থ হয়ে যাবে। আর এই দেশের মানুষ এবার যেভাবে রাস্তায় নেমে এসেছে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, এই যে মানুষের চাওয়া, সেটা যদি রাজনৈতিক দলগুলো আমরা পূরণ করতে ব্যর্থ হই তাহলে আর কখনোই তারা এইভাবে সাড়া দেবে না, জীবন দিতে রাস্তায় নেমে আসবে না। আমরা এর আগে অনেক আন্দোলন দেখেছি কিন্তু আমার মাঝে মধ্যে মানে আমি খুব অবাক হয়েছি এবং এগুলো এখনও আমাকে পীড়া দেয়। এই আন্দোলনে আমার দল গণফোরাম ব্যানার নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং আমাদের নেতা ডক্টর কামাল হোসেন এই আন্দোলনের সমর্থনে পত্রিকায় বিবৃতি দিয়েছে আসছে। তার জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সারা হোসেন হাইকোর্টে চলে গিয়েছে যে ছাত্রদের উপর আর কখনো গুলি চালানো যাবে না। তো এরপরে কেন এই অনৈক্যটা তৈরি হলো? একটা সুন্দর স্বপ্ন নিয়ে তো আমরা ছিলাম, এই জায়গায় সরকার এই জায়গাটা তৈরি হয়েছে। আমরা যেটা বলছি এখন, আমাদের এই যে ক্ষমতায় যাওয়ার যে মোহটা, যেন তেনভাবে আমাদের ক্ষমতায় যেতে হবে এবং এই জায়গাটা আপোষ যে করা, সেটার একটা বিষয় আছে। কারা করছে আপোষ? এখন এই যে আপোষ, ক্ষমতায় যাওয়ার জন্য যে আপোষগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে, আমি কোনো রাজনৈতিক দলকে এখানে বলতে চাই না যেহেতু তারা অনেকে এখানে অনুপস্থিত বা এই ধরনের আলোচনা করে বিতর্ক তৈরি করা আমার কাম্য না। কিন্তু আমরা তো দেখছি আজকে দেখেন যে একটা উগ্র প্রতিক্রিয়াশীল শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। আপনি দেখেন প্রথম আলো এবং ডেইলি স্টারে যেভাবে হামলা করা হলো, ছায়ানট উদীচীকে যেভাবে আক্রমণ করা হলো, এই যে দীপু ঘোষ নামে একটা মানুষকে যেভাবে প্রকাশ্যে পুড়ায় মারা হলো, সেখানে সবাই ভিডিও করছে। এইরকম একটি আকাঙ্ক্ষিত বাংলাদেশ তো 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা চায়। এইটা ছিল সরকারের, যেটা বলছি সরকারের দক্ষতার অভাব এবং তাদের অতিকথন এবং উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের অভাব। আমার সুযোগ হয়েছে, আমি প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার বৈঠক করেছি আমাদের দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, কিংবা কখনো কখনো আমি একাও আমাদের দলের প্রতিনিধি হিসাবে গিয়েছি, তাকে এই কথাগুলো বলেছি। আজকে এখানে একটা কথা আমি বলতে চাই, আমাদের সম্মানিত আলোচকরা আছেন আপনার মাধ্যমে, যে সরকার কিন্তু প্রধান বলেছেন
যে আমি ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ একটা নির্বাচন শ্রেষ্ঠ করতে চাই। নির্বাচন করব উৎসবমুখর পরিবেশে। সর্বশেষ তার সাথে যখন আমার বৈঠক হয়, আমি কিন্তু অন্যান্য টেলিভিশনও বলেছি, তাকে বলেছি যে এর বিপরীতটা যদি হয়, যদি কিনা আপনি আইন শৃঙ্খলা সহ এই নির্বাচনের সাথে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত সেগুলোকে নিরপেক্ষ করে তাদেরকে আস্থায় নিয়ে আসা, সেই কাজটা এখন পর্যন্ত পারি নাই। আজকে যদি এই সরকার সচিবালয়কে রক্ষা করতে না পারে, গত সপ্তাহে সচিবালয়ের মধ্যে যেভাবে ঢুকেছে এবং সচিবালয়ের মধ্যে যারা আছে কর্মকর্তা কর্মচারী, তারা যেভাবে আন্দোলন করে একজন উপদেষ্টাকে জিম্মি করে রাখে, আজকে যেখানে আপনি সচিবালয়কে আপনি মানে রক্ষা করতে পারেন না, যেখানে প্রকাশ্য একটা মানুষকে পুড়িয়ে মারছে, সেই জায়গায় প্রশাসন নাই, কিন্তু মানুষ কি করছে? আমরা এতটা বিবেকহীন হয়ে গেলাম। আজকে শাহবাগ থেকে যেখানে আসলো প্রথম আলো, ডেইলি স্টার, আমি কয়েকদিন আগে আমার নেতা ডক্টর কামাল হোসেন সহ গেলাম। আমি একটা জিনিস বলি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডেইলি স্টার এবং প্রথম আলো আর প্রধান উপদেষ্টার বাসভবন 1 কিলোমিটার কাছাকাছি, সেখানে এত দূর প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটি উগ্র প্রতিক্রিয়াশীল শক্তি সেখানে আসলো, কেউ সেখানে আসলো না। আজকে এখানে যারা সাংবাদিক ছিলেন, এই যে একটা বিশাল মানে অংশ সংবাদকর্মীরা তার মধ্যে আটকা পড়ে গেছে। আপনি কি ভাবতে পারেন যে ফায়ার সার্ভিস কিংবা তাদের উদ্ধার করার জন্য যে টিমটা গেল, তাদেরকেও সেখানে আপনি ঢুকতে দিলেন না, অথচ সরকার নির্বিকার। সেখানে তো সেনাবাহিনী কিংবা অন্যান্য যারা, আমরা কোথাও আস্থা রাখতে পারছি না। এই জায়গায় আপনি একটি 24-এর অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিভাবে গড়বেন এবং সেখানে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার সরকারের কতটুকু সক্ষমতা আছে, এটা নিয়েই তো এখন প্রশ্ন উঠেছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। জনাব খন্দকার মারুফ হোসেন, আপনি আপনার দলের যে নির্বাচনী প্রতিশ্রুতির কথা কিংবা 31 দফা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। আমরা ফ্যামিলি কার্ডের কথা জানি, কৃষক কার্ডের কথা জানি, আর কি কি কল্যাণমূলক উদ্যোগ রয়েছে যেটা ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে? ধন্যবাদ। আমরা যে 31 দফা দিয়েছি 2023 সালের 13ই জুলাই, সেই 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবগুলো, সেগুলো কিন্তু প্রায় অনেকগুলোই জুলাই সনদে এসেছে। তারপর কিছু ডিবেট রয়েছে, এগুলো আমি মনে করি পরবর্তী সংসদে এগুলো পার্লামেন্টের মেম্বাররা সিদ্ধান্ত নিতে পারেন। এই 31 দফার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা মহা পরিকল্পনা রয়েছে, যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এরপরে এই যে স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল সেখান থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি। এরপরে এই যে পরিবেশ নষ্ট করা হয়েছে, এই যে খাল নদী নালা বন্ধ হয়ে গিয়েছে, এগুলোকে কিভাবে আমরা নতুন করে খনন করে আবার কৃষি বিপ্লবের দিকে যেতে পারি। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যদি আমরা ক্ষমতায় আসি 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করব। আমাদের দলের সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এই যে যদি ফ্যামিলি কার্ড আমরা দিতে পারি, তাহলে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকা এটি আর্থিক সহায়তা। ফ্যামিলি কার্ডের যিনি কার্ড পাবেন তিনি হবেন একজন মহিলা, যিনি ঘরের মা বা স্ত্রী, তার কাছে কার্ড, তার নামে কার্ড ইস্যু করা হবে। এবং শুধু 2 থেকে 2,500 টাকা নয়, সাথে সাথে যে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এই কার্ডের মাধ্যমে আমরা এই খাদ্য সুবিধাগুলোও কিন্তু সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারি। এরপরে আসেন কৃষি কার্ড বা কৃষক কার্ড। এই কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, এই বিষয়গুলো যেগুলো একেবারে একজন কৃষকের প্রতিদিনের বিষয়, এগুলো ছাড়া কৃষিকাজ করা যায় না, এগুলো আমরা পৌঁছে দিতে পারি। আরেকটা আমাদের যেই খেলাধুলার ব্যাপারে আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে, জি, যদি আমরা ক্ষমতা যেতে পারি তাহলে এই যে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এছাড়া এই যে আমরা নতুন করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে গিয়েছিলেন সাংস্কৃতিক উত্তরণের জন্য, এরকম নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা 12 থেকে 14 বছরের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইয়ত যারা ছোটরা যারা 12 থেকে 14 বছর, তারা আস্তে আস্তে ক্রীড়াঙ্গনে তাদের অবদান রাখতে পারে। এছাড়া আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার যে চরম অব্যবস্থা আমরা দেখেছি, এখানে আমরা চিন্তাভাবনা করছি যে 1 টিচার 1 ট্যাব, অর্থাৎ এই যে ট্যাবলেট যেটা আমরা বলি, এটা ছোট এই যারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের কাছে পৌঁছে দেওয়া,
এবং টিচারের মাধ্যমে এখানে তারা যেমন ক্লাসে শিক্ষা নেবে, এই ট্যাবলেটের ভিতরে তাদের সব ধরনের সিলেবাস থাকবে, বিভিন্ন কিছু থাকবে, ওরা তারা পড়াশোনা ওখান থেকে করতে পারবে। এছাড়া যে আপনার দল কি কোনো এক্সারসাইজ করেছে যে এই যে ধরেন সুন্দর সুন্দর প্রতিশ্রুতি, এগুলো করার জন্য কি পরিমাণে অর্থের সংশ্লেষ দরকার হবে আপনার জানা আছে কি? এটা এ ব্যাপারে আমরা মনে করি যে আমাদের দল এই যে সকল কিছু করতে গেলে যে এখানে অবশ্যই অর্থের প্রয়োজন, এবং এটা আমি মনে করি যে আমাদের দল যদি ক্ষমতায় আসে, এই যে বর্তমানে যেই ট্যাক্সের মাধ্যমে যে আমাদের রাজস্বের মাধ্যমে যে অর্থনীতি সমৃদ্ধ হয়, আমাদের রেমিটেন্স আসে, বিভিন্নভাবে আমরা সরকার থেকে এই অর্থনৈতিক যেই চিন্তা ভাবনাগুলো আমরা আমাদের প্যানেল করবে এবং সেভাবে আমরা কাজ আমার কাছে করতে মনে পারবো। হয় যে আপনারা যখন মানুষের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে, তখন নিশ্চয়ই ভোটাররা এই বিষয়গুলো জানতে চাইবে, জানতে চাইবে। আগ্রহী আর হবে। আরেকটা বিষয় কনক্রিট হচ্ছে- তথ্য থাকা দরকার, নিশ্চয়ই আপনাদের এক্সারসাইজটা করা আছে। অবশ্যই আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কিছু ঘটনা ঘটছে, জি, যেমন মনে করেন শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা, এরপরে এই যে দীপু ঘোষ নামের একজন, দীপু দাস নামে একজন সনাতন ধর্মাবলম্বীকে পুড়িয়ে মারা, এই যে ঘটনাগুলো ঘটছে, এরপরে আমি এখনো বুঝতে পারি আপনার না। দলেরই একজন ওনার বাচ্চা একটা মেয়ে আয়েশা সেও ঘরের ভিতরে মারা গেছে। আর আরেকটা বিষয়, এই যে ওসমান হাদি সিঙ্গাপুরে ইন্তেকাল করলেন, আমরা নিন্দা জানাই এই ঘটনার, কিন্তু এই ঘটনার সাথে ডেইলি স্টার, প্রথম আলোতে অগ্নিসংযোগ করা, উদীচিতে অগ্নিসংযোগ বা আক্রমণ করা, তারপরে ছায়ানটে আক্রমণ করার সাথে কী সম্পর্ক রয়েছে এটা আমরা এখন বুঝতে পারি না। এটা কারা করছে? আমরা অনেক ভিডিও দেখেছি যে ডেইলি স্টারের যে গেট ভাঙছে কিছু লোকজন, আমি নাম বলতে চাই না। তো এই যে কারা এগুলো জড়িত, কারা চাচ্ছে আসলে নির্বাচনটা না হোক, এবং এই কারা আসলে কারা, তারা কারা, সবাই আমরা একটা অদৃশ্য শক্তির কথা বলছি। আমরা অদৃশ্য শক্তি হোক আর যেই শক্তি হোক, তারা তো দৃশ্যমান, আপনি যদি দৃশ্যমান হচ্ছে। এবং এখানে আমি যেহেতু অনেকে এখানে উপস্থিতি নাম বলতে চাই না, কিন্তু আমরা কিন্তু একটা ধারণা পাচ্ছি যে এই ধরনের ব্যক্তিরা কারা হতে পারে। এবং শুধু এই পার্টটা না, আরেকটা হচ্ছে যে দল এই গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে গিয়েছে, তারাও কিন্তু চায় না যে আসলে একটি নির্বাচন হোক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। এটা আমি মনে করি এখানে কয়েকটা শক্তি রয়েছে, এবং সকল শক্তিগুলো মিলে আজকে একটা বিরাট চক্রান্তে নিমজ্জিত। আমি মনে করি আগামীকাল যে আমাদের নেতা দেশে আসছেন, তিনি আসার মাধ্যমে এবং তার নেতৃত্বে সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের দিকে যায়, তাহলে এই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমি মনে করি যে ধন্যবাদ আপনাকে, ভেসে যাবে। ডক্টর জাহিদুল বারী। আপনার সহ আলোচক ডক্টর মিজানুর রহমান জাতীয় ঐক্যের কথা বলেছেন, হতাশার কথা বলেছেন, এবং ঐক্য কেন বিনষ্ট হলো সেটিও বলেছেন। এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ঐক্য তো তৈরি হয়েছিল ফ্যাসিবাদকে দমনের জন্য, দমন হয়েছে, কিন্তু ঐক্য তৈরি হয়েছিল এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কিন্তু মানুষ ফিরে পেল না। কারণ হচ্ছে যে উনি বলেছিলেন যে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার একটা লোভ রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে, একথা সত্য। আরেকটি ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের ন্যারেটিভকে প্রকাশ করতে গিয়ে অন্যদের ন্যারেটিভকে হেয় প্রতিপন্ন করে দেখা। আমি আমার দলের একটা কথা বলবো, বিপরীত অন্য দলগুলোর কোনো কথাকে আমি হেয় করে তুলে ধরছি অথবা তুলে ধরছি না। ইম্পর্টেন্সের বিষয়গুলো কোনটা কোথায় ইম্পর্টেন্স দিতে হবে সেই জায়গায় আমি হয়তো খুব একেবারে গুরুত্বহীন একটি বিষয়কে আমি তুলে ধরছি, এটা হলো সেটা হলো, কিন্তু গুরুত্বপূর্ণ জাতির জন্য সেটা আমি তুলে ধরছি না। এই কাজগুলো কিন্তু যখন সাধারণ মানুষ করে একরকম, কিন্তু রাজনৈতিক দল যখন করে সেটা ইন্টেনশনালি করে, এবং আমরা করেছি। প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু কম বেশি এক্সারসাইজগুলো করে আসছে বাংলাদেশে, এবং এই বাংলাদেশে কিন্তু এই নতুন বন্দোবস্ত কি হলো? নতুন বন্দোবস্ত বলতে আমরা কিন্তু এখনো কিছু পাইনি। আমরা বলেছি, আমরা চেষ্টা করেছি, সবাই আমরা বলবো প্রতিটা রাজনৈতিক দলই হয়তো শুরুর দিকে চেষ্টা করেছে, বলেছে, কিন্তু তাদের আসলে রাজনীতি কিন্তু একটি সামগ্রিক প্রক্রিয়া। মানে রাজনীতি এমন না যে কোনো একজন নেতা এক কথা বলছেন, তার দল পুরোটাই মেনে নিল, দেশ পুরোটা মেনে নিল, এরকম না। তো আসলে ব্যাপারটা এই সামগ্রিক প্রক্রিয়ায় কন্ট্রোলটা করতে হয় সরকারকে, সরকার এই জায়গায় কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে।
সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একাধিকবার আলোচনা করেছে, আমাদের সাথে করেছে, অন্যান্য দলগুলোর সাথে করেছে, কিন্তু এই যে সুন্দর একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তার আগে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাইয়ের অঙ্গীকারগুলোকে একত্রিত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, এই ব্যাপারে কিন্তু সরকারের কতটুকু মানে সদিচ্ছা ছিল এটি পরের কথা, কিন্তু সরকার যে ব্যর্থ হয়েছে, সরকারের যে ব্যাপারে স্কিল ছিল না, কিংবা সরকারের নিজেদের মধ্যে আপনার তাদের মেকানিজমের ঘাটতি ছিল, এই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট, এবং সেই স্পষ্টতার সেই ঘাটতির সুযোগেই কিন্তু আপনার যারা পলাতক শক্তি, এই পলাতক শক্তি কিন্তু এমন না যে আপনি একদিন একটা ধাওয়া দিলেন চলে গেল, তারা কিন্তু দীর্ঘ 18 বছর কিন্তু ক্ষমতায় ছিল, তারা বাংলা, এবং তারা আরেকটি ফ্যাসিবাদী বৃহৎ গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু ডক্টর জাহিদুল বারী, আপনার কি মনে হয় যে আমরা এক সময় দেখতাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিছু হলেই বিএনপি জামাত এগুলো দায় চাপাতেন, আমরা কি একই কাজ করতেছি এখন? আমরা আর মানে দায় চাপানোর যে সংস্কৃতি, আমি সেটাই আপনাকে বলতে আমার ব্যর্থতার জায়গাটা আমার ব্যর্থতার জায়গাটা আমি আরেকজনকে চাপিয়ে দিচ্ছি, Exactly. কিন্তু এটি কিন্তু আসলে কোনো নতুন বন্দোবস্তের রাজনীতি হলো না, Exactly. এটি কোনো গঠনমূলক রাজনীতি হলো না। আমাকে আগে জিজ্ঞাসা করতে হবে যে আমি কোথায় ব্যর্থ হয়েছি, আমি আমার কাজটা করতে যেখানে ব্যর্থ হয়েছি সেটাকে আমাকে আবার এক্সারসাইজ করতে হবে যে আমি সফল হব কিভাবে। ব্যর্থতা আসতেই পারে, একটা পলিটিক্যাল পার্টি যে সব কিছু চাইলে সবসময় পারে সেটা না, এবং আমি যেটা করতে চাই সেটাকে জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, তাকে নেগেটিভলি তুলে না ধরে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা পজিটিভ সেন্স ডেভেলপ করতে হবে এইভাবে যে ধরেন ওখানে গণফোরাম আছে, আমরা এনসিপি আছে, বিএনপি আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দলকে এ ব্যাপারে বলছে যে আমরা বাংলাদেশের উন্নতি চাই না, বাংলাদেশের ভালো চাই না? প্রত্যেকটা দলই কিন্তু বলেছে আমরা বাংলাদেশের ভালো চাই, এবং আমি আপনাকে লিখেও দিতে পারি যে প্রত্যেকটা দলই কোনো না কোনোভাবে বাংলাদেশের ভালো কাজ করেছে, জি, বাংলাদেশের জন্য ভালো কাজ করেছে তারা। এই যে বিপ্লব যেটা হয়েছে, এই দলে ছোট বড় সকল দল বিপ্লবের সবার অংশগ্রহণ ছিল, এরপরে আমাদের ঐক্যটা ঘটে নাই, কারণ হচ্ছে যে আমাদের দায় চাপানোর রাজনীতির জন্য। আগামীর রাজনীতি যেন দায় চাপানোর না হয়, বরং দায়টা যেন আমরা নিজে নেওয়া শিখি এবং নিজে যেন এক্সারসাইজ করি এটাকে কিভাবে আমরা সফলতায় পর্যবসিত করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, তিনজন আলোচকের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আবার আসলেই যদি আমরা এই দায়ের এবং দায় চাপানোর সংস্কৃতি থেকে বের না হতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটি আমরা যেরকমটা ভেবে জুলাই আন্দোলন হয়েছিল সেটি হবে না। কিন্তু আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হওয়ার কথা আগামী 12ই ফেব্রুয়ারি, সেটি অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্তভাবে হবে এবং বাংলাদেশ একটি সার্থক গণতান্ত্রিক উত্তরণ দেখবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি চ্যানেল আই রাউন্ড টেবিল, পাওয়ার্ড বাই স্বপ্ন।